মোমবাতির নিভু নিভু আলোয় খাবার খাওয়া শেষ করে তারা দুজন এখন ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা হলো, এই ঘুটঘুটে অন্ধকারে মেঘ একা একা কি করে ঘুমাবে? চোখ বন্ধ করলে মনে হবে যেন অন্ধকারে কোনো ভূত বা পরী এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে। ছোটবেলা থেকে অন্ধকারকে সে ভীষণ ভয় পায়। আদ্রিয়ান ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে তার রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে হঠাৎ কি মনে করে যেন থেমে যায়। পিছনে ফিরে দেখে মেঘ মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষছে আর ভীতু চোখে চারপাশের অন্ধকার দেখছে। মেঘের মন এখন আদ্রিয়ান খুব ভালোই পড়তে পারে। মেঘের চোখে আর মুখে যে ভয়ের ছাপ স্পষ্ট, তা হয়তো আদ্রিয়ান বুঝল। আদ্রিয়ান তবুও নিশ্চিত হয়ে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি অন্ধকারে রুমে একা থাকতে পারবে? তোমার কি একা থাকতে ভয় করবে? আদ্রিয়ানের কথার উত্তরে মেঘ ভীতু ভীতু কণ্ঠে বাচ্চাদের মতন করে বলে ওঠে, না, মানে আমি সব সময় রুমে একাই থাকি, ঘুমানোর আগে লাইট অফ করে ঘুমাই। কিন্তু আজ একা থাকতে একটু ভয় করছে। যখন মনে পড়বে বাসায় কারেন্ট নেই, সারা রুম অন্ধকার, তখন হয়তো ভয় পেতে পারি। কথা বলার সময় মেঘ ঠোঁট পাউট করে কিউট ভীতু চেহারা করে রাখে, যা দেখে আদ্রিয়ানের বেশ হাসি পায়। ঠোঁটের কোণায় এক মুচকি হাসি বজায় রেখে আদ্রিয়ান বলে, তুমি যেহেতু ভয় পাবে, তবে আর একা থাকার প্রয়োজন নেই। তুমি বরং আমার সাথে আজ রাতে থাকবে। মেঘ আদ্রিয়ানের কথার অর্থ বুঝল না। সে মনে করেছে আদ্রিয়ান হয়তো তার সাথে এক রুমে থাকার কথা বলেছে। মেঘ আদ্রিয়ানের সাথে এক রুমে থাকবে না, অসম্ভব। আদ্রিয়ানের সাথে মেঘ ভালো ব্যবহার করছে মানে এই নয় যে সে অতীত ভুলে গেছে। মেঘ বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। আমি বরং আমার রুমে একাই থাকি। একবার ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না। আমি রুমে গেলাম। মেঘ যখন কথাটা বলে আদ্রিয়ানের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে, ঠিক তখন আদ্রিয়ান পিছন থেকে মেঘের কনুই ধরে তাকে থামিয়ে দেয়। এরপর এগিয়ে যায় মেঘের কাছে। মৃদু হেসে মেঘের কপালে তার আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, মেঘ, তুমি আমার কথার মানে উল্টো বুঝছো। আমি তোমাকে আমার সাথে এক রুমে থাকতে বলিনি। আমি শুধু বলেছি আমার সাথে থাকতে। মেঘ এখনো হয়তো আদ্রিয়ানের কথার অর্থ বুঝল না। সে বোকার মতন পুনরায় প্রশ্ন করে ওঠে, মানে এক রুমে না থাকলে একসাথে কি করে থাকবো? মেঘের বোকার মতন করা প্রশ্ন শুনে আদ্রিয়ান শব্দ করে হাসে। এরপর মেঘের হাত ধরে সোফার কাছে নিয়ে যায়। বাহু ধরে চাপ প্রয়োগ করে মেঘকে সোফায় বসায় আর বলে, আজ রাতে তুমি এই সোফায় ঘুমাবে আর আমি পাশে থাকা অন্য সোফায় ঘুমাবো। তাহলে আর ভয় পাবে না তুমি। সোফায় মেঘকে বসিয়ে দিয়ে আদ্রিয়ান হেঁটে দূরে অবস্থিত এক সোফায় বসে পড়ে। তাদের দুজনের মধ্যে এক টেবিল আর সামান্য দূরত্ব রয়েছে। মেঘ বেচারি আর কি করবে? তার আর কোনো উপায় নেই। অন্ধকারে রুমে একা একা থাকতে পারবে না, তাই অযথা জেদ দেখিয়ে লাভ নেই। তাছাড়া আইন অনুসারে এখনো আদ্রিয়ান তার স্বামী। স্বামী স্ত্রী একসাথে থাকতেই পারে, যদিও মেঘ এখন আদ্রিয়ানকে আর স্বামী রূপে স্বীকার করে না। তাছাড়া এর আগেও আদ্রিয়ানের অসুস্থতার সময় তারা এক রুমে থেকেছে। আদ্রিয়ান মেঘকে হাতের ইশারা দিয়ে বলে ঘুমিয়ে পড়তে। মেঘ তাই করলো। সে তার শরীরে থাকা ওড়না দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে পড়ল। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে হাসে। এরপর সে সোফায় হেলান দিয়ে বসে পকেটে থাকা ফোন বের করে চালাতে থাকে। রাত প্রায় তখন 11টা। আদ্রিয়ান এখনো ফোন টিপছে। তার চোখে ঘুম নেই। আসলে খুব তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস আদ্রিয়ানের নেই। সবসময় পড়াশোনা বা হাসপাতালের কাজ শেষ করে দেরি করে বাসায় ফিরে ঘুম দেওয়ার অভ্যাস তার। হঠাৎ আদ্রিয়ান খেয়াল করলো মেঘ ঘুমের ঘোরে অদ্ভুত শব্দ করছে। মেঘের মুখ দেখে মনে হচ্ছে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। তবে এমন অদ্ভুত শব্দ কি করে করবে? আদ্রিয়ান তার হাতে থাকা ফোন সোফায় রেখে উঠে থেকে দাঁড়িয়ে পড়ে। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মেঘের দিকে। মেঘের কাছে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু মেঘ শোনে না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান মেঘের শরীরে হাত দেয়। শরীর প্রচুর ঠান্ডা, এক প্রকার বরফের ন্যায় জমে গিয়েছে। মেঘ তার হাত পা দিয়ে শরীর ঢেকে আড়ষ্ট হয়ে শুয়ে আছে। আদ্রিয়ান বুঝল মেঘ হয়তো অতিরিক্ত শীতের তীব্রতায় এমন করছে। বাহিরে যা শীত পড়েছে, এই পাতলা ওড়না দিয়ে তার নিবারণ করা সম্ভব না। আদ্রিয়ান দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠে তার রুমে চলে যায়, রুম থেকে চাদর নিয়ে আসার উদ্দেশ্যে। রুমে পৌঁছে আলমারি থেকে দুটো চাদর বের করে নিয়ে আসে। এরপর চাদর মেলে দিয়ে মেঘের শরীরের সাথে জড়িয়ে দেয়। শীতল উষ্ণ কাপড়ের সংস্পর্শে এসে মেঘের ঘুমের ঘোরে তার শরীরের সাথে জড়িয়ে নেয়। এরপর আবার ঘুমের অতল গভীরে হারিয়ে যায়।
আদ্রিয়ান ঘুমন্ত মেঘের মুখশ্রীর দিকে তাকায়, হাঁটু গেড়ে বসে মেঘের কাছে। কিছুক্ষণ নির্বাক মেঘের দিকে তাকিয়ে তার হাত নিয়ে রাখে মেঘের মাথার চুলের ওপর। মেঘের এলোমেলো লম্বা অবাধ্য চুলে হালতো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আই এম সরি মেঘ, তোমাকে অনেক কষ্ট আর অনেক অবহেলা করেছি আমি, কিন্তু বিশ্বাস করো মেঘ, এখন আর তোমার কোনো দুঃখ পেতে দেব না। অসম্ভব, আমি শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো। তোমার চোখ থেকে এক বিন্দু পানির বিন্দু গড়িয়ে পড়তে দেব না। তোমায় এত ভালোবাসা দেব যে ভালোবাসার শব্দটার ওপর তুমি বিরক্ত হয়ে যাবে, আর আমি তোমাকে ভালোবাসবো। আদ্রিয়ানের বলা কথা মেঘ শুনল না। সে এখন বিভোর ঘুমে মগ্ন। কিছু মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে থাকার পর ওর কপালের মাঝ বরাবর ঠোঁট চুইয়ে দিয়ে আদ্রিয়ান গুনগুন করে গান গেয়ে ওঠে। রাত যখন 12:30, তখন আদ্রিয়ান মেঘের কাছ থেকে দূরে সরে আসে। এরপর তার সোফায় ঘুমিয়ে পড়ে। কিন্তু যতক্ষণ না আদ্রিয়ানের চোখে ঘুম ভর করে, ঠিক ততক্ষণ সে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় আর ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। ঘড়িতে সময় তখন সকাল 7টা। আমেরিকায় বরফাচ্ছন্ন নিউ ইয়র্ক শহরে আজ সূর্য ওঠেনি। আকাশে জমে থাকা বরফ খণ্ডের অতলে হারিয়ে গিয়েছে সূর্যের তেজ। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কারণে মেঘের ঘুম খুব দ্রুত ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। কাল রাতের ঘটনা মনে পড়ে যায় মেঘের। চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে তার থেকে অল্প দূরত্বে মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছে আদ্রিয়ান। মেঘ একবার ঘুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে তাকায়, এরপর আবার চোখ সরিয়ে নেয়। আজ কলেজ আছে, তাছাড়া রান্না করে তারপর রেডি হয়ে কলেজে যেতে হবে। তাই মেঘ দ্রুত সোফা ছেড়ে উঠে বসে। কিন্তু মেঘ সোফা থেকে ওঠার সময় খেয়াল করে তার শরীরে চাদর জড়ানো। কিন্তু এই চাদর কোথা থেকে আসলো? কারণ মেঘের স্পষ্ট মনে আছে কাল রাতে মেঘ শরীরে ওড়না জড়িয়ে ঘুমিয়েছিল। তবে কি আদ্রিয়ান রাতে চাদর এনে দিয়েছে মেঘের জন্য? মেঘ তাকায় আদ্রিয়ানের দিকে, তার শরীরেও চাদর রয়েছে। মেঘ উঠে দাঁড়ায়, এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফ্রেশ হয়ে আসে। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা রেডি করতে শুরু করে। আদ্রিয়ান এখনো ঘুমিয়ে আছে। মেঘ আর তাকে ডাক দেয় না। সকাল তখন 8:30। তখন ঘুম ভাঙে আদ্রিয়ানের। চোখ খুলে তাকিয়ে প্রথমে দেখে নেয় মেঘ কোথায়। সোফায় মেঘকে দেখতে না পেয়ে আদ্রিয়ান দ্রুত উঠে পড়ে। আশেপাশে তাকিয়ে মেঘকে খুঁজতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে কফির মগ হাতে নিয়ে ড্রয়িং রুমের কাছে এগিয়ে আসে মেঘ। মূলত আদ্রিয়ানকে ঘুম থেকে ডাক দিয়ে তার কফি দেওয়ার জন্য মেঘ এসেছিল, কিন্তু আদ্রিয়ান ডাক দেওয়ার আগেই উঠে পড়েছে দেখে মেঘ বলে, গুড মর্নিং আদ্রিয়ান স্যার, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? এই নেন আপনার কফি। তুমি কোথায় ছিলে মেঘ? ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছিলে? কোথায় যাব আমি? রান্নাঘরে ছিলাম, সকালের নাস্তা রেডি করছিলাম। ও আচ্ছা, সকালের জন্য খুব হালকা নাস্তা তৈরি করো, আজ কিন্তু কলেজ আছে, দ্রুত কলেজে যেতে হবে, তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার রান্না করা শেষ, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এত দ্রুত কি করে রান্না করে ফেললে মেয়ে? আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম, আপনি ঘুমিয়েছিলেন বলে আর ডাক দিইনি। গুড গার্ল, আমি রুমে গেলাম ফ্রেশ হতে, তুমিও রেডি হয়ে নিচে আসো, একসাথে খাওয়া দাওয়া করবো, এরপর কলেজে যাব। ওকে। এরপর মেঘ আর আদ্রিয়ান ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। একসাথে খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য বাহির হয়। কলেজের গেটের বাহিরে এসে পৌঁছায় গাড়ি। মেঘ গাড়ির দরজা খুলে বের হয়ে যায় বাহিরে। আদ্রিয়ানও বাহির হয়। ড্রাইভার গাড়ি পার্ক করার উদ্দেশ্য নিয়ে যায়। তাদের দুজন একসাথে দাঁড়ায়। ক্লাস শুরু হয়ে যাবে, ঘন্টা বাড়ি দিয়ে দিয়েছে। তাই মেঘ বলে, আদ্রিয়ান স্যার, ক্লাস শুরু হয়ে যাবে, আমি তবে ক্লাসে গেলাম। হ্যাঁ যাও মেঘ। আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে মেঘ ক্লাসে যাওয়ার দিকে পা বাড়ায়। আদ্রিয়ানও তার কেবিনে চলে যায়। আজ সকল শিক্ষকদের সাথে প্রিন্সিপালের মিটিং রয়েছে, যার জন্য প্রত্যেকে তাড়াতাড়ি কলেজে উপস্থিত থাকতে বলেছে। আজ হয়তো ক্লাস শুরু হতে দেরি হবে। ক্লাসরুমে প্রবেশ করে মেঘ দেখে সকল ছাত্রছাত্রীরই তাদের সিটে বসে পড়েছে। নুহা প্রথম সারিতে বসেছে। প্রথম দিনের মতন মেঘ সবার শেষের সারির সিটে গিয়ে বসেছে। তবে শেষ সারিতে তিহানকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় মেঘ। তিহান মূলত মেঘের জন্যই আজ শেষ সারিতে বসেছে। অনেক সময় ধরে মেঘের জন্য সে সিট ফাঁক করে রেখে বসেছিল। ফাইনালি মেঘ এসেছে। তিহান মেঘকে দেখে মুচকি হাসি দিয়ে তার পাশের সিটে বসার ইশারা করে বলে, মেঘ দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, সিট ফাঁকা আছে তো। ফাঁকা সিটে মেঘ বসে যায়। এরপর তার কাঁধে থাকা ব্যাগ টেবিলের ওপর রেখে মেঘ তিহানকে প্রশ্ন করে,
তিহান, হঠাৎ তুমি শেষের সারিতে বসলে কেন? প্রথম সারিতে নুহার পাশের সিট তো খালি আছে। না, ওই মিস ঝগড়ুটের সাথে আমি এক সিটে বসবো না। তিহান, তুমিও না। নুহা কিন্তু খুব ভালো মেয়ে, তুমি শুধু শুধুই ওর সাথে ঝগড়া করো। কি? আমি ঝগড়া করি নুহার সাথে? নুহা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, আর ও ভালো মেয়ে না, বরং ভীষণ ঝগড়ুটের জল্লাদ মেয়ে। আচ্ছা থাক, নুহার বিষয়ে আর খারাপ কথা শুনতে চাই না আমি। তুমি এখানে বসেছো, এখানেই বসো। কলেজে আজ সকল টিচারদের নিয়ে প্রিন্সিপাল মিটিং করছেন, যার জন্য ক্লাস শুরু হতে লেট হয়। প্রায় 2 ঘন্টা মিটিং শেষ করে প্রথম ক্লাস আদ্রিয়ানের থাকায় সে ক্লাসে আসে। সকল ছাত্রছাত্রী সম্মানের সহিত উঠে দাঁড়ায়। আদ্রিয়ান ক্লাসে প্রবেশ করে সবাইকে হাত নাড়িয়ে বসার ইশারা করে। ক্লাসে প্রবেশ করার পর আদ্রিয়ানের সর্বপ্রথম চোখ যায় শেষ সারিতে বসে থাকা মেঘের ওপর। মেঘকে দেখে আদ্রিয়ানের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু যখন মেঘের পাশে এক অপরিচিত ছেলেকে দেখে তখন আবার মেঘের মুখ গম্ভীর হয়ে যায়। তবে ক্লাসে যেহেতু ছেলে মেয়ে উভয়ই একসাথে বসতে পারে, তাই আর আদ্রিয়ান কিছু মনে করল না। ক্লাস শুরু হয়ে যায়। আদ্রিয়ান বই বের করে এক পৃষ্ঠা আলোচনা করেছিল আর বোঝাচ্ছিল। মেঘ তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ের লাইন বোঝার চেষ্টা করছিল। তিহান তার ব্যাগ খোলে বই বাহির করার জন্য, কিন্তু ভুলবশত আজ সে তার বই বাসায় রেখে এসছে। এখন কি করবে সে? তিহান পাশে বসে থাকা মেঘকে অনুরোধ করে বলে, মেঘ, আজ ভুলবশত আমার বই বাড়িতে রেখে এসেছি, তুমি কি তোমার বইটা আমাকে একটু দেবে? আমরা কি একটা বই শেয়ার করতে পড়তে পারি? তিহানের কথা শুনে মেঘ রাজি হয়ে যায়। তিহান একটু দূরে বসেছিল, কিন্তু দূর থেকে এক বই দিয়ে পড়া সম্ভব নয়, তাই মেঘের কাছে আসে। এরপর তারা বই পড়তে থাকে। তিহানের মনোযোগ বইয়ের থেকে বেশি মেঘের ওপরে ছিল। সে মেঘের চোখ মুখ সব পর্যবেক্ষণ করছিল। কি মায়াবী আর মিষ্টি চেহারা মেঘের, যতই দেখে ততই প্রেমে পড়ে যায়। মেঘ বইয়ের দিকে তাকিয়ে থাকায় সে তিহানের চোখের ভাষা বুঝল না, কিন্তু দূরে থাকা আদ্রিয়ান সব লক্ষ্য করছিল তিহানের মেঘের ওপর তাকিয়ে থাকা, তাদের একে অপরের কাছাকাছি আসা সব। আদ্রিয়ানের শরীর রাগে জ্বলে যাচ্ছে। কত বড় সাহস এই ছেলের! আদ্রিয়ান রেদোয়ানের বইয়ের ওপর নজর দিচ্ছে। হাতে থাকা বইয়ের পৃষ্ঠার ওপর আদ্রিয়ান শক্ত করে হাত চেপে ধরে আর অন্য হাত মুষ্টিবদ্ধ করে রাখে। ক্লাসে এখন অনেক ছাত্রছাত্রী, এখানে কিছু বলা যাবে না। মেঘ বইয়ের ওপর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। দেখে আদ্রিয়ানের মুখ থমথম হয়ে রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রয়েছে, যেন এক্ষুনি মেঘকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আদ্রিয়ানের ব্যবহার অদ্ভুত লাগে মেঘের কাছে। হঠাৎ এমন রেগে আছে কেন? মেঘ আবার কি করলো? অবশ্য আদ্রিয়ানের মুখই এমন যে সে সাধারণভাবে থাকলেও মনে হয় রেগে আছে। মেঘের চোখে চোখ পড়তেই আদ্রিয়ানের রাগ একটু শান্ত হয়, কিন্তু যখন মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে তিহানের দিকে তাকায়, তখন আবার রাগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আদ্রিয়ান জোরে শব্দ করে বই টেবিলে রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোমরা সকলে বোর্ডে মনোযোগ দাও, আমি চিত্র আঁকবো। সকল ছাত্রছাত্রী বোর্ডের দিকে তাকায়। মেঘ তার ব্যাগ থেকে খাতা কলম বের করে চিত্র আঁকবে বলে। আদ্রিয়ান বোর্ডে চিত্র আঁকছিল কম, বারবার বইয়ের দিকে তাকিয়ে পিছনে ফিরে মেঘকে দেখছিল। তার বইয়ের সকল চিত্রই মুখস্থ, তবুও সে ইচ্ছে করে বইয়ের দিকে তাকায় যাতে সে মেঘকে দেখতে পায়। আদ্রিয়ান খুব দ্রুত চিত্র আঁকে, যার ফলে মেঘ সম্পূর্ণ শেষ করতে পারেনি। তাছাড়া এই চিত্রটা খুব জটিল হওয়ায় মেঘ আঁকতে পারছিল না। মেঘ পাশে থাকা তিহানকে বলে, তিহান, তুমি কি এই চিত্রটা এঁকে ফেলেছো? আমাকে একটু সাহায্য করো, আমি আঁকতে পারছি না। দাও, আমি তোমাকে সাহায্য করছি। তিহান মেঘকে সাহায্য করে চিত্র অঙ্কন করতে। মেঘের চিত্র একটু বাঁকা হয়ে যাচ্ছিল বলে তিহান মেঘের হাত শক্ত করে ধরে চিত্র আঁকায় সাহায্য করছিল। আর অন্যদিকে তিহানের মেঘের হাত ধরার বিষয়টা আদ্রিয়ান খেয়াল করে। দাঁত কটমট করে তাকিয়ে আছে সেদিকে, ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওই ছেলেকে খুন করে ফেলতে। আর মেঘেরই বা কেন ওর সাহায্যের প্রয়োজন পড়বে? আদ্রিয়ানকে বললে কি সে চিত্রটা বুঝিয়ে দিত না? ক্লাসের স্যারকে সমস্যার কথা না বলে অন্য ছেলেকে বলছে। সিরিয়াসলি? আবার তার হাত ধরে চিত্র অঙ্কন করছে। তিহান মেঘকে চিত্র বুঝিয়ে দেয়। মেঘ একা একা চেষ্টা করতে থাকে আঁকতে, কিন্তু মেঘের কপালে থাকা চুলগুলো ভীষণ বিরক্ত করছিল তাকে, যা হয়তো তিহান খেয়াল করে। সে সাহস দেখিয়ে মেঘের কপালে চুলগুলো কানের পিছনে গুজে দেয়। মেঘ কিছু মনে করলো না, কারণ তিহানকে সে বন্ধুর মতন দেখে, আর তিহান যথেষ্ট ভালো ছেলে। মেঘ বলে, ধন্যবাদ তিহান, আমাকে সাহায্য করার জন্য। ইটস অল রাইট মেঘ। মেঘ আর তিহান একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল। আদ্রিয়ানের হয়তো ধৈর্যের সীমানা অতিক্রম হয়ে গেছে। মেঘকে ছোঁয়ার সাহস কি করে করলো এই ছেলে?
আবার তারা একে অপরের চোখে চোখে কথা বলছে। না না, এই দুজনকে একসাথে বসতে দিলে হয়তো তারা সারা ক্লাসটা এমন করবে। মেঘ আর তিহান যখন একে অপরের দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ আদ্রিয়ান জোরে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, মেঘ, তিহান, তোমরা উঠে দাঁড়াও। আদ্রিয়ানের ধমক এত জোরে দিয়েছে যে সারা ক্লাস রুমের সকলে ভয় পেয়ে গেছে। তারা অবাক চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। মেঘ আর তিহান হঠাৎ করে আদ্রিয়ানের ধমক শুনে চমকে যায়। তারা সামনের দিকে তাকায়। মেঘ কিছু বুঝে ওঠার আগেই আদ্রিয়ান দ্বিগুণ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? আমার কথা কি শুনতে পাওনি তোমরা? মেঘ আর তিহান, তোমাদের উঠে দাঁড়াতে বলেছি আমি। আদ্রিয়ানের ধমক শুনে সারা ক্লাস ভয়ে ততস্থ হয়ে যায়। মেঘ আর তিহান উঠে দাঁড়ায়। আদ্রিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে যেন চোখ গিলে ভস্ম করে দেবে দুজনকে। এরপর কর্কশ আর শাসিত কণ্ঠে বলে, শেষের সারি বলে তোমরা দুজন কি করছিলে? তোমাদের কি মনে হয় আমার ক্লাসটা কি কথা বলার জায়গা? যদি খুব বেশি কথা বলার প্রয়োজন থাকে তবে বাইরে বেরিয়ে যেতে পারো, কিন্তু ক্লাসে বসে থাকলে কথা বলে অন্যদের বিরক্ত করছো কেন? আদ্রিয়ানের ধমক শুনে মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আমরা কোনো কথা বলিনি। জাস্ট শাট আপ মেঘ। একে তো ক্লাসে বসে কথা বলছো, আবার শিক্ষকের মুখে মুখে তর্ক করো। সরি স্যার। আর তিহান, তুমি প্রথম সারিতে জায়গা খালি রেখে পিছনের সারিতে কেন বসেছো? কথা বলার জন্য? আর কখনো যেন তোমাদের আমি একসাথে বসতে না দেখি। শুধু আমার ক্লাসে নয়, অন্য যে কোনো ক্লাসে তোমরা একসাথে বসবে না। আর আমার ক্লাসে বসে যদি আর একবার কথা বলো তবে কান ধরে দুটোকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। আদ্রিয়ানের ধমক শুনে সম্পূর্ণ ক্লাস নীরব আর শান্ত হয়ে যায়। মেঘ ভয়ে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে থাকে। মেঘের ভয়ার্ত মুখ দেখে আদ্রিয়ান হয়তো মায়া হয়। সে একটু নরম কণ্ঠে বলে, আচ্ছা, এখন বসে যাও, চুপচাপ ক্লাস করবে, কথা বলবে না আর। মেঘ বসে যায়। আদ্রিয়ানের দিকে তাকিয়ে 10-12টা গালি দেয়। মেঘ মনে মনে বলে, রাগী, বদমেজাজি, বজ্জাত, খটাস লোক একটা, শুধু শুধু বকা দিল আমাকে। আদ্রিয়ান মেঘের মুখ দেখে বুঝতে পারে এই মেয়ে নিশ্চয়ই তাকে গালি দিচ্ছে। বউয়ের মুখে গালি শুনতে তার অসুবিধা নেই, কিন্তু তার বউকে সে অন্য কারোর হতে দেবে না, অসম্ভব। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।